সাইড খেলোয়াড় ব্র্যাডলি স্টিফেনকে হাততালি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের এই খেলোয়াড় একবার সম্পূর্ণরূপে পরাজিত। চীনের সবচেয়ে বিখ্যাত সন্ন্যাসী ইলং। পরবর্তী তার বিপক্ষে খেলতে পারে এমন কিছু মানুষ আছে। চীনা লাল খেলোয়াড় গ্যাং শুগুয়াং। নীল দলের খেলোয়াড় ব্র্যাডলি স্টিফেন, 24 বছর বয়সী, নিউজিল্যান্ড, উচ্চতা 178 সেমি, পেশাদার রেকর্ড 43টি খেলায় 38টি জয়, 27 প্রতিপক্ষ। ঠিক আছে, আসুন একে অপরকে জানতে পারি। আমাদের লাল খেলোয়াড় গ্যাং শুগুয়াং। গ্যাং শুগুয়াং 21 বছর বয়সী এবং চীন থেকে, উচ্চতা 180 সেমি, পেশাদার রেকর্ড 13টি খেলায় 10টি জয়। এই খেলার রেফারি হিসেবে কাজ করুন জনাব বাও গাওশান। একটা অনুরোধ আছে। হ্যালো শ্রোতা বন্ধুরা, দেখা চালিয়ে যেতে স্বাগতম। এমএ লিজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপকে এটি একটি 75 কেজি রেস ছিল। এরপর নীল খেলোয়াড় স্টিফেন নিউজিল্যান্ড থেকে এসেছেন। লাল খেলোয়াড় গ্যাং শুগুয়াং, তিনি একজন চীনা তরুণ জেনারেল। এই স্টিফেনের কি হবে? তিনি একবার সন্ন্যাসী ইলংকে পরাজিত করেছিলেন। অবশ্যই সন্ন্যাসী ইলংকে পরাজিত করুন। এটা তার শক্তির মাপকাঠি নয়। এটা সম্ভব যে স্তরটি উচ্চ, এটাও সম্ভব যে স্তরটি কম রয়েছে। আজকের খেলায় আমরা কেমন পারফরম্যান্স করেছি সেটাও আমাদের দেখতে হবে। তবে শরীরের আকৃতির দিক থেকে কোচ ডঙ্গায়ের দিকে তাকান। এই স্টিফেন খুব পেশিবহুল, পিঠের পেশি এবং ডেল্টয়েড পেশিগুলি খুব উন্নত। আমি তো তাকে তার গেঞ্জি খুলতে দেখেছি। তার গেঞ্জির লোগো এমএম-এর একটি বৈশিষ্ট্য। আমি মনে করি এটি শরীরের আকৃতির দিক থেকে কিছুটা অনুরূপ। হ্যাঁ, আকারের দিক থেকে তিনি সত্যিই একজন ভালো প্রার্থী। এমএমএ ফাইটারের মতো। ফ্রেমটিও তুলনামূলকভাবে কম। ডান দিকে গ্যাং শুগুয়াং একজন সান্ডা খেলোয়াড় হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। জাতীয় সান্ডা চ্যাম্পিয়নশিপে 3য় স্থান অর্জন। এই স্টিফেন আমাকে হলিউডের বিখ্যাত সুপারস্টার টম হার্ডির কথা মনে করিয়ে দেয়। একটি এমএমএ থিমযুক্ত সিনেমায় অভিনয় করেছিলেন ব্রাদার এতে। এই পিঠের পেশিটি দেখুন, ওয়ারিয়র্স। সে অনেকটা সেই ভাইজের মতো। হাঁটার ভঙ্গি সহ তার পেশির ধরন খুব অনুরূপ। যদিও তিনি একজন এমএমএ যোদ্ধা, আমি দেখতে পাচ্ছি যে তার গতিবিধি এবং স্ট্রাইকগুলি সমস্ত দিক থেকে শক্তিশালী। পিছনের হাতটি সরাসরি বেরিয়ে এসেছিল এবং এখনই পেটে একটি খুব স্পষ্ট উঁচু ঘুষি। গ্যাং শুগুয়াংয়ের শরীর এক ধাপ পিছিয়ে গেল। গ্যাং শুগুয়াং একজন সান্ডা অ্যাথলিট হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। আন্দোলন নমনীয় হওয়া উচিত। এই স্টিফেন দ্রুতগতির। রাস্তা খুলতে এই বক্সিং কৌশলটি ব্যবহার করুন। তারপরে নিচে সোয়াইপ করুন। স্টিফেন শক্ত করে চেপে ধরছিল। স্টিফেনের খেলার স্টাইল খুব অদ্ভুত। আপনি দেখেন, তিনি আসলে একজন গুরুতর খেলোয়াড়, কিন্তু যে হাতটি সামনের দিকে ঝুলছিল তা ছিল তার ডান হাত। ডান হাত কখনো কখনো বাম হাতের চেয়ে অনেক দূরে প্রসারিত হয়। ডিফেন্সিভ স্টাইলটি কিছুটা সাধারণ, বক্সিংয়ের অনুরূপ প্রতিরক্ষার একটি ফর্ম। ফুরম্যান মুষ্টি অনেকটা একই রকম। আপনার নিজের কাঁধ ব্যবহার করুন। আপনি দেখুন, বক্সিংয়ের বিরুদ্ধে সমস্ত প্রতিরক্ষা কাঁধ উত্তোলন প্রতিরক্ষা। স্টিফেন প্রবেশের পরে গ্যাং শুগুয়াংকে অবশ্যই এই দিকে মনোযোগ দিতে হবে। এই অবিচ্ছিন্ন মধ্য এবং নিম্ন ক্রস, বিশেষ করে পেটের জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। প্রথম খেলায় এটি সর্বদা স্টিফেন ছিলেন যিনি তার সুবিধার জন্য তার ঘুষিগুলি ব্যবহার করেছিলেন। ধাপে ধাপে চাপ দিচ্ছে। এই গ্যাং শুগুয়াং দিয়ে আমি এই ধরনের অবস্থানগত যুদ্ধ করতে চাই। গ্যাং শুগুয়াং সর্বদা পিছু হটতে এবং গোলচক্করের কৌশল অবলম্বন করেছে। স্টিফেনের এই গ্রেডের কি হবে? এটি 43 ম্যাচ ছিল, 38টি জয় এবং 27টি ড্র। 4 খুব বেশি। তার পেশির ধরন থেকে
এটিও প্রকৃতপক্ষে এই ধরনের খেলোয়াড়, এবং গেং শুগুয়াংয়ের উচ্চতা স্পষ্টতই আরও গুরুত্বপূর্ণ। সুবিধা, তাই আমি মনে করি গ্যাং শুগুয়াংয়ের উচিত তার স্ট্রেইট লাইন টেকনোলজি আরও বেশি করে ব্যবহার করা। প্রথমে প্রতিপক্ষকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করুন, শুধু অবসর নিলেই যথেষ্ট না। প্রত্যাহারের প্রক্রিয়া, অন্য পক্ষকে হয়রানি করা, প্রতিপক্ষকে আক্রমণ করতে দিন, এটি কার্যকরভাবে অন্য পক্ষের ছন্দকে ব্যাহত করতে পারে না। দ্বিতীয় খেলায় গ্যাং শুগুয়াং উঠে এলেন, একটু বেশি সক্রিয় হয়ে উঠেছে। এই ধরনের হঠাৎ হাঁটু কঠিন মনে হয়। কার্যকরভাবে প্রতিপক্ষকে আঘাত করুন। আমরা এই ফুটওয়ার্কে গ্যাং শুগুয়াংয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি। এই ফুটওয়ার্কে সরান। এই সান্ডা অ্যাথলিটের জন্ম সাধারণ, কিন্তু কোনায় সরে যাবেন না। প্রতিপক্ষকে ক্রমাগত চাপ দেওয়ার জন্য কর্নারে বাধ্য করা খুব নিষিদ্ধ। হ্যাঁ, কারণ আপনি বাম বা ডানে হাঁটতে পারবেন না। যখন আপনি বাম বা ডানে হাঁটতে পারবেন না, আমি তো বাম বা ডানে যেতে পারি না, আর আপনার সামনে আপনার প্রতিপক্ষ, সুতরাং আপনি কেবল যেতে পারেন। আপনি কেবল অন্য পক্ষের সাথে আক্রমণ করতে বেছে নিতে পারেন। আপনি যদি আবার আপনার প্রতিপক্ষকে হারাতে না পারেন, এইটা একটা ঝামেলা। সুতরাং নিজেকে সামনে এবং পিছনে দিতে ভুলবেন না। বিশেষ করে আপনার নিজের বাম এবং ডান দিকে নড়াচড়া করুন। প্রচুর জায়গা ছেড়ে দিন। এই গ্যাং শুগুয়াংকে অন্য পক্ষের দ্বারা চাপ দেওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে। এভাবে চলতে থাকলে এর পরিণতি হবে অকল্পনীয়। স্টিফেনের বাম হাত এই আপারকাট দিয়ে লিভারে আঘাত করেছিল। গ্যাং শুগুয়াংয়ের উপর অনেক চাপ রয়েছে। প্রথম ধাপে প্রবেশ করার পরে, টানা দুটি সংমিশ্রণের পরে, শুধু হুক করুন। পাঁজরের আঘাতের উপরের অংশটি বিশেষত পরিষ্কার ছিল। তুমি দেখছ, প্রতিপক্ষের ভারসাম্য ভাঙার জন্য আপনার কাছে এই থাই বেল্ট পতনও রয়েছে। দুজন লোক কাছাকাছি আসার পরে এই শরীর সংঘাতময়। গ্যাং শুগুয়াং স্টিফেনের মতো ভালো নয়। এটি কার্যকর হিট নয়, এটি কেবল একটি হাই সুইপ ডিফেন্স যা ভারসাম্যের বাইরে। কিন্তু গ্যাং শুগুয়াংকে এখন স্টিফেন আবার এই দড়ির কোণে বাধ্য করেছিল। যত তাড়াতাড়ি সম্ভব এই দড়ি থেকে বেরিয়ে আসুন। এই দড়ির কোণে আঘাত করা এখনও নিজের জন্য খুব ক্ষতিকারক। ধাপে ধাপে প্রতিপক্ষের এই ধরনের চাপ, তারপরে যখন আপনি খুব বেশি প্রভাব ছাড়াই নিজের ক্রিয়া খেলেন, এটি আপনার কর্মের প্রতি আপনার আত্মবিশ্বাসের উপর দুর্দান্ত প্রভাব ফেলবে। এবং আপনি দেখুন, একবার স্টিফেন অন্য পক্ষের সাথে থাকে, দড়ি কোণের পিছনে প্রতিপক্ষকে নিয়ে যান। কখনো কখনো প্রথম ক্রিয়াটি একটি আপারকাট হয় এবং এটি একটি ভারী ঘুষি। সামনের হাতের হালকা মুষ্টি দিয়ে রাস্তা খোলার উপায় নেই, এটি সরাসরি একটি ভারী ঘুষি। আর উচ্চ মানসিক চাপের ক্ষেত্রে শারীরিক শক্তির খরচ দ্রুত হওয়া উচিত। আমি মনে করি গ্যাং শুগুয়াংয়ের কৌশলটি এখনই সঠিক ছিল। তুমি যদি যেতে চাও, আপনি যদি ঘুরে দাঁড়াতে চান এবং চলে যেতে চান, প্রথমে একটি লেগ সুইপ করুন, একটি পা ঝাড়ু দিন এবং তারপরে সরান। খুব ভালো। আসুন প্রথম বা দ্বিতীয় খেলার প্রথমার্ধের দিকে নজর দেওয়া যাক। গ্যাং শুগুয়াংয়ের গতিবিধি তুলনামূলকভাবে পরিষ্কার ছিল, আরও নমনীয়, কিন্তু শারীরিক সুস্থতা ও আত্মচাপ বাড়ার সাথে সাথে আমার গতি একটু ধীর। এটি স্টিভ একটি দুর্দান্ত সুযোগ দেবে। আমি যখন ভিতরে যাই তখন আমি অবশ্যই অনুসরণ করতে পারি। তাই তৃতীয় রাউন্ডে যান। গ্যাং শুগুয়াংয়ের শারীরিক শক্তি আরও বেশি গ্রাস হয়। এভাবে লড়াই করা আরও বিপজ্জনক হবে। এটিও একটি সাধারণ ফ্ল্যাশ প্লেয়ার, মুয়ে থাই বা অবাধ লড়াইয়ের মুখোমুখি হন। এই ধরনের খেলোয়াড় যিনি মৃত্যু ক্লোজ আক্রমণে ভালো। প্রায় একটা পরিস্থিতি দেখা যায়। হ্যাঁ, এবং আপনি দেখছেন, আমি তো এই স্টিফেনের দিকে তাকিয়ে আছি। কাছাকাছি পরিসরে একে অপরকে ঘুষি মারার সময়, একটি পাঞ্চ আউটের পরে অন্য হাতের প্রতিরক্ষা, এটি সর্বদা আমার চিবুকের পাশে রাখা হয়েছে। ডিফেন্স খুব শক্ত, এটা খুব কাছাকাছি। সেই সাধারণ সান্ডা খেলোয়াড়ের জন্ম হয়েছিল। তার মাঝারি থেকে দীর্ঘ একক দূরত্বের আক্রমণ খুব দ্রুত, কিন্তু তার প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং প্রযুক্তিগত শৈলীর কারণে মাঝারি থেকে ক্লোজ রেঞ্জ আক্রমণগুলি খুব কমই ব্যবহৃত হয়। আসল সান্ডা নিয়মের কারণে ঠিক কখনো কখনো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সেই বিধিনিষেধ আলাদা করা হয়েছে। একবার আপনি এই জটলা দূরত্বে প্রবেশ করার ঠিক আপনি 2 বা 3 সেকেন্ডের জন্য ক্রিয়াটি করেন, রেফারি সরে গেছেন, সুতরাং কোনো প্রশিক্ষণের টুকরো নেই। নিয়মের সীমাবদ্ধতার কারণে ফ্ল্যাশ প্লেয়াররা মাঝারি থেকে কাছাকাছি পরিসরে চলে যায়। একটি পার্থক্য তৈরি করুন। বিশেষ করে খুব কম অ্যাকশন এবং সংঘর্ষের প্রশিক্ষণ রয়েছে, তার টেকনিক্যাল রিজার্ভে খুব অভাব রয়েছে। এর ফলে প্রতিপক্ষ কেবল চাপ দিয়েছিল, অভ্যাসগত পশ্চাদপসরণ।
আপনি দেখুন, আমি কেবল স্টিফেনের প্রযুক্তির দিকে তাকিয়েছিলাম, অথবা বাম হাত ও বাম পা সামনের দিকে, কিন্তু ডান হাত সামনে প্রসারিত। ডান হাতটি মুয়ে থাইয়ের মতো কঠোর কৌশলের মতো কিছুটা এগিয়ে গেল। তিনি মুয়ে থাইয়ের মতো ছিলেন না। আপনি যদি কার্যকরভাবে আপনার প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারেন, শুধু নিয়ন্ত্রণ, যদি এটি ভালোভাবে নিয়ন্ত্রিত হয়, তিনি সরাসরি এই ডান হাতটি বের করতে পারেন। শুরুতে একটি সোজা ঘুষি ছুঁড়ে ফেলা হয়েছিল। ডান হাতটি আসলে ব্যবহারের সাধারণ। ডান কাঁধ সামনের দিকে, আপনার সামনে আপনার ডান হাত দিয়ে আঘাত করুন। লড়াইয়ের পরপরই ঝাঁকুনি দিন। খেলার সাধারণ বক্সিং স্টাইল। ডান দিকে, দৌড়াও না, দৌড়াও না, ঘুরে বেড়ান। গেং শুগুয়াং আজ স্টিফেনের শক্তিশালী দমনমূলক আক্রমণের মুখোমুখি হয়েছিলেন। বর্তমানে এটি এখনও কিছুটা প্রসারিত বলে মনে হচ্ছে। অনুই এই স্টিফেনের একটি শক্তিশালী বক্সিং প্রশিক্ষণের ব্যাকগ্রাউন্ডও রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি তার মাথা ধরে এবং এটি ভিতরে ঠেলে দিচ্ছে। এটি একটি সাধারণ বক্সারের খেলার স্টাইল। আমরা সবেমাত্র একটি মুখোমুখি ছবি দেখলাম। এটা ছিল দূরত্ব বন্ধ করার চেষ্টা। স্টিফেনের সাথে এই ধরনের মৃত্যু ক্লোজ রেঞ্জ করুন, একে অপরের সঙ্গে এ ধরনের ঝগড়া। তবে তার টেকনিক্যাল সিস্টেমে এ ব্যাপারে কোনো শক্তি নেই, অথবা কিছু পাল্টা আক্রমণ, প্রতিরক্ষার জন্য কিছু প্রশিক্ষণ। আর গেং শুগুয়াং হাঁটু গেড়ে বসে আছেন। প্রযুক্তিগতভাবেও এটি কম করা হয়। আসলে কখনো কখনো যদি আপনি পারেন, মাথা রক্ষা করুন। আরও হাঁটু ঝাঁকুনি শব্দ, একটি নির্দিষ্ট পরিমাণে বক্সারদের জন্য যারা বক্সিংয়ে ভালো, নিজেকে সংযত করার একটি ভালো উপায়। যাই হোক, তার হাঁটুতে গ্যাং শুগুয়াংয়ের কৌশল খুব কমই ব্যবহার করা হয় বলে মনে হয়। আমাদের প্রথমে একটি প্রযুক্তিগত কর্ম ব্যবহার দিয়ে শুরু করতে হবে। প্রথমত, আপনার ব্যক্তিগত কর্মের শক্তি তুমি করবে, তাহলে আমাদের সাধারণ সান্ডা খেলোয়াড়দের এই এলাকায় কম প্রশিক্ষণ দেওয়া হয়। শক্তি প্রয়োগ করা একটি নির্দিষ্ট সমস্যা হয়ে দাঁড়ায়, আর তারপর প্রযুক্তির ব্যবহারের কথা বলার দরকার নেই। গ্যাং শুগুয়াং যখন হাঁটু গেড়ে উঠে দাঁড়ায় তখন আপনি তাকে দেখতে পান, এমনকি তিনি কখনো কখনো বাতাসে বা দূর থেকে হাঁটু উঁচু করেন। এই ধরনের হাঁটুর আঘাত, সর্বোপরি তার এখনও অনেক বেশি প্রশস্ততা রয়েছে। একবারে কার্যকরভাবে আঘাত করা কঠিন। যদিও তার নিজের আক্রমণ বেশ শক্তিশালী, তবে আপনি যদি এটি আঘাত করতে না পারেন তবে এটি এখনও অপ্রচলিত। সুতরাং এটি এখনও প্রযুক্তিগত সিস্টেমে একটি পার্থক্য। তাহলে দেখা যাক তারা এই ম্যাচটি জিততে পারে। বিচারক নং 1 28-30, বিচারক নং 2 27-30, বিচারক নং 3 27-30। বিজয়ী নীল রং।